নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সানি শহরের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি টপিকে আসছে। যদিও বা এই ভিডিওটার জন্যই ডেডিকেটেড, এই ভিডিওটার জন্যই কিন্তু আপনারা অপেক্ষায় ছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজকে রথযাত্রার ভিডিওটা নিয়ে চলে এলাম আপনাদের মাঝখানে। আমি আপনাদেরকে স্নানযাত্রার ভিডিওটাতে বলেছিলাম যে রথযাত্রার ভিডিওটা দেওয়ার জন্য আপনাদেরকে খুব অপেক্ষা করতে দেব না। আপনারা হয়তো জানেন না যে আমি কতটা চাপের মধ্যে আছি। এই 9 দিনের যে যাত্রাটা, সোজারাত থেকে উল্টোরথ যাত্রা পর্যন্ত আমরা দম ফেলার সময় পাই না। তার মধ্যেও আমার ভীষণভাবে আগ্রহী আমি ছিলাম যে আপনাদেরকে ভিডিওটা এডিট করে দিতে হবে। এখন অনেকটা রাত, এখন অনেকটা কাজ, সেটাকে সাইডে রেখেও আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য, প্রস্তুত করার ভিডিওটার। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর স্নানযাত্রার ভিডিওটাতে অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, স্নানযাত্রার ভিডিওটা এখনো অব্দি যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসুন। আমি আই বাটনে দিয়ে দিলাম ভিডিওটা, আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা দেখেছেন তাদের তো আর কিছু বলার নেই, অনেক ভালোবাসা তো রইলই। তো আমি ভিডিওটা শুরু করলাম একদম শেষ থেকে। রথের দিনকে আমাদের বাড়িতে যা যা হয়েছিল, যে কজন মানুষের সমাগম ঘটেছিল, প্রত্যেকবার প্রত্যেক পুজোতে আপনারা কিছু মুখ দেখে থাকেন যেগুলো ভীষণভাবে আপনাদের কাছে হয়তো কম বেশি চেনা হয়ে গেছে। তো সেই মুখগুলো প্রতি পুজোতে, প্রতিটা অনুষ্ঠানে আপনারা দেখে থাকেন, আজকেও সেগুলো দেখতে পাচ্ছেন। তো শেষ থেকেই শুরু করলাম যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। শেষের দিকটা তো অনেক মজার আছে। তো যাই হোক, আমাদের বাড়িতে প্রত্যেক বছর একটা ব্যানার লাগানো হয়, এতে করে মানুষের একটু বুঝতে সুবিধা হয় কোন দিন কি কি আছে না আছে, কি কি আমরা অনুষ্ঠান করছি, কোথায় কি হবে, সবটা বোঝানোর জন্য একটা ব্যানার লাগিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়িটা টুনি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডের কাজ এখন চলছে। প্রত্যেক বছর আমি নিজের হাতেই ব্যাকগ্রাউন্ড করি, তো এই বছরে একটু লোকজন ডেকেই ব্যাকগ্রাউন্ডটা করিয়ে নিয়েছিলাম। তো ওনারা মন দিয়ে কাজটা করছেন। আর ওনারা আমাদের বাড়িতে এই নিয়ে অনেকগুলো কাজ করলো। আমার বার্থডে, তারপরে হচ্ছে ছোটমার পুজো। তো ছোটমার পুজোর ডেকোরেশন আপনারা দেখেছিলেন, বাইরে থেকে একদম ব্যাকগ্রাউন্ড, সিঁড়ি টিড়ি সমস্তটা ওনারা কাজ করেছিলেন। ভীষণ ভালো কাজ করেন ওনারা। আর একটা জিনিস আমি শেয়ার করতে পারলাম না, এর জন্য ভীষণ ভাবে দুঃখিত। যেটা হলো কি, আমি দীঘায় গেছিলাম। আমি এই বছর মহাপ্রভুর জন্য খাজা আনতে দীঘায় গেছিলাম। আর সেটা আমি ভিডিও শুট করেছিলাম, বাট আনফরচুনেটলি কেন জানি না ভিডিওগুলো নেই। আমি ইনপুট করেছিলাম, বাট দেখলাম যে ভিডিওগুলো নেই, ক্লিপগুলো পেলাম না। তো অ্যাকচুয়ালি খুব ইচ্ছা ছিল এই বছরে মহাপ্রভুকে আমি দীঘা থেকে খাজা এনে দেবো। অ্যাকচুয়ালি দীঘা থেকে নয়, খাজাটা এনে দেবো, এটা ইচ্ছা ছিল। আমার ইচ্ছা ছিল পুরী থেকে নিয়ে এসে মহাপ্রভুকে খাজা দেওয়ার, যেটা আমরা সকলেই জানি আমাদের বাঙালিয়ানা বা হিন্দু ধর্মে পুরীর খাজা একদম শ্রেষ্ঠ, বিশ্ববিখ্যাত, যেখান থেকে খাজার উৎপত্তি সেটাই হলো পুরী। বাট এমন একটা দূরত্ব এসে গেছিল যে পুরীতে গিয়ে খাজা কালেক্ট করবো সেটা অসম্ভব আমার কাছে, কারণ একা ড্রাইভ করে যেতে হয়েছিল, আসতে হয়েছিল। আর পুরী যেতে গেলে 500 কিলোমিটার দূরত্ব। তো আমি চুজ করলাম দীঘাটাকে, 200 কিলোমিটারের ভেতরে আছে। তো আমার পক্ষে সেটা সম্ভব ছিল, নিজে ড্রাইভ করে যাওয়া, আবার খাজা নিয়ে ফিরে আসা। তো সব মিলিয়ে একটা বিশাল এক্সপিরিয়েন্স আমার এবছরে হয়েছে। ইচ্ছা তো ছিল পুরী থেকে নিয়ে আসার, কিন্তু হয়ে উঠলো না। ওই যে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, এমনটা নয় যে মহাপ্রভুকে কখনোই পুরীর খাজা দেওয়া হয়নি। গত বছরের রথযাত্রাতেই কিন্তু কাকাতুয়া আর গাঙ্গুরামের খাজা মহাপ্রভুকে দেওয়া হয়েছিল। আর এমনকি উল্টো রথের দিনকেও যে প্রসাদ বিতরণ করা হয়েছিল, সকল ভক্তবৃন্দও কিন্তু প্রসাদের সাথে খাজা পেয়েছিল।
বন্ধুরা, একটা মিউজিকের সাথে সাথে আমার রান্নার প্রস্তুতিটাও প্রায় শুরু হয়ে গেল। বৌদি সবটা কাটাকুটি করে প্রস্তুত করে দিল আর আমি ভোগে বসলাম। বৌদিকে আপনারা বহুদিন পর ভিডিওতে দেখলেন। আপনারা কিন্তু কম বেশি অনেকেই দেখলাম কমেন্ট করেছেন যে বৌদিকে কেন ভিডিওতে নিয়ে আসা হয় না। আমাকে পার্সোনালি এই কথাটাও মেসেজে বলা হয়েছে যে বৌদির সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে। ইভেন আমার ইনস্টাগ্রাম ভিডিওতেও আমি এই কমেন্টটা পেয়েছি। তো যাই হোক, আমি তাদেরকে বলি যে না, এমন কোনো বিষয় নেই। বৌদি গেছিল তার বাপের বাড়িতে বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছে। আর যেহেতু বাপের বাড়িতে বৌদিরা 2 বোন, সেক্ষেত্রে বৌদি বাপের বাড়িতে গিয়ে একটু সময় কাটিয়ে আসে। এই কারণ হচ্ছে দিদির বিয়ে হয়ে গেছে আর বৌদি তো আমাদের বাড়িতে এসেছে, তো যতটা সময় পায় ওইটুকু একটু দিয়ে আসার চেষ্টা করি, এটাই আর কি। আর হ্যাঁ, যেটা হলো কি, এখন আমি ভোগে পায়েসটা বসিয়ে দিলাম। মহাপ্রভুর জন্য পরমান্ন ভোগটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম। আর আজকের দিনে মহাপ্রভুর জন্য ভোগের আয়োজন ছিল বাসন্তী পোলাও, 7 রকম ভাজা, মেথি আলুর দম, দই পটল, ধোকার ডালনা, আনারসের চাটনি, পাঁপড়, পাকা কলার বড়া, আর ছিল মিষ্টান্ন। আর পানটা আমরা সেজে নিয়ে এসেছিলাম পানের দোকান থেকে। তো এই ছিল রথের আয়োজন। সবটা রান্না দেখাবো, কেমন ভাবে কি করলাম না করলাম সবটা বলার চেষ্টা করব। বন্ধুরা, আমি ভিডিও শুরুতেই বললাম যে এত পরিশ্রমের মধ্যেও আমি চেষ্টা করছি আপনাদের মাঝখানে ভিডিওটা তাড়াতাড়ি করে পৌঁছে দেওয়া। আপনারা হয়তো এই কথাটা শুনে এটা বলতেই পারেন যে দাদা, পরিশ্রমের কি আছে, এটা তো প্রত্যেক দিনেরই একটা রুটিন, তো এটা অভ্যাসের মধ্যেই পড়ে যায়। আসলে তাদেরকে বলতে চাই, এটা কিন্তু গৃহ মন্দির, এটা কোনো সংস্থা, কোনো মঠ কিংবা কোনো আশ্রম নয়। তো সেক্ষেত্রে গৃহ মন্দিরে খুব হাতে গোনা সীমিত মানুষ আমরা কাজ করে থাকি, যেহেতু নিজেদের বাড়ির পুজো। আর পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কথা যদি বলি, তাদেরও ঘর সংসার আছে, তো সবটা শেষ করে যতটা আসে পারে করে, এরকমটা ব্যাপার। আর যদি কোনো মঠ কিংবা কোনো মন্দির হয়ে থাকে, সেখানে কিন্তু অনেক মানুষ থাকে, আসা যাওয়া করে, এক একজনের এক একটা দায়িত্ব থাকে। তো সমস্যাটা হয় এখানেই আমার। এবার 9টা দিনের যেহেতু যাত্রা, এবার একটা দিন শেষ হতে না হতেই আর একটা পর্ব শুরু হয়ে যায়। সারাদিন কাজ করে, ভোগ রন্ধন করে, ভগবানকে নিবেদন করার পর, পুজো অর্চনা করার পর, ভোগ প্রসাদ সকলের বাড়ি বাড়ি দিয়ে আসার পর, আমরা প্রায় রাত্রি 11:30 পর্যন্ত কিংবা 12টা পর্যন্ত ভোগ নিয়ে বসে থাকি। কে কখন আসছে, কে কখন ভোগ নিতে আসবে, কে কখন খাবে। আর আমরা এটাই সবসময় মাথায় রাখি যাতে মহাপ্রভুর ভোগ নিতে এসে কেউ যাতে নিরাশ হয়ে না চলে যায়। যেহেতু অত রাত পর্যন্ত আমরা ভোগ নিয়ে বসে থাকি, তারপরে সবটা শেষ করে মহাপ্রভুকে পরের দিনের জন্য প্রস্তুত করতে হয়, সাজানো গোছানো, পরিষ্কার করা জায়গাটাকে। আবার পরের দিনের কি কি রান্না হবে সেগুলোকে কিছুটা গুছিয়ে রাখা, কারণ পরের দিন আবার ভোর 5টা থেকে রান্নায় বসে যাওয়া। তো এর মধ্যে আমরা কীর্তনটা আবার প্রথম দিন পাইনি, আমি স্নান যাত্রার ভিডিওটাতে বললাম। তো আমরা পেয়েছি, তবে মঙ্গলবার বিপত্তারিণী পুজোর দিনকে। তো সেই দিনকেরই কীর্তন হবে। আর মা মঙ্গলচণ্ডী যেহেতু আমাদের বাড়িতে রয়েছেন, ওনাকে ওই দিন পুজো দেওয়া হবে আর ওই দিনই কীর্তনটা হবে। তো এটাকে সমস্যাও বলা যায় না। আবার তার সাথে সাথে আমি যে 20 মিনিটের ভিডিওটাকে রেডি করব বা 24 মিনিট বা 25 মিনিটের ভিডিওটাকে রেডি করব, সেই সময়টাকেও যে ধরে রাখবো, টেনে হিচড়ে নিয়ে আসবো, সেটাও হয়ে উঠছে না। তো সব মিলিয়ে একটা বিশাল ব্যাপার। আর হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন মহাপ্রভু বা কোনো দেবদেবীকে ভোগ রন্ধন করে দেওয়া হয় না। আর বিষয়টা তেমনও নয়, ভগবান যখন যেমন জোটায় তখনই তেমন তাদেরকে সেবা দিয়ে থাকি। জানেন, আপনাদেরকে একটা মজার কথা বলি। আমাকে না দেখেছি কিছু মানুষ মেসেজ করে বলে যে দাদা, আপনি কি করেন, পার্টিকুলারলি কি করেন যে আপনার বাড়িতে এত বড় বড় করে পুজো করেন, বৎসরে এত বড় বড় করে পুজো করেন, সেগুলো ভিডিওর মাধ্যমে দেখি, আপনি পার্টিকুলারলি কি করেন? তো আমার কাছে উত্তর দেওয়ার মতো কিছু থাকে না। আমি তাদেরকে একটা কথাই বলি, আমার চ্যানেলটা মনিটাইজেশন করা, মানে আমার প্রত্যেকটা চ্যানেলই মনিটাইজেশন করা। তো আমার সেখান থেকে যা আর্নিং আসে, আমি সমস্তটাই ভগবানের জন্য কাজে লাগিয়ে দিই। আমার নিজের জন্য রাখার মতো কিছু থাকে না, আর আমি রাখতেও চাই না। ডিভোশনাল কন্টেন্ট যাদের দেখে মানুষ সানি সৌরভকে পরিচয় দিয়েছে, সানি সৌরভের মুখ চিনেছে, তো তাদের জন্য তোমাকে করতেই হবে। হ্যাঁ, এমনটা নয় যে আমি শুধুমাত্র ভগবানের জন্যই করি। আমার পরিবার রয়েছে, আমার পরিবারকে দেখতে হয়। আমার শুধু একটা পরিবার নয়, এখন আমার দুটো পরিবার, আবার মাঝে মধ্যে 3টে পরিবারও হয়ে যায়। তো সব মিলিয়ে একটা দায়িত্ব আমার কাঁধে। আর আমার বয়স আপনারা জানেন যে 24 থেকে 25 বছরের একটা ছেলে, সেখানে এতগুলো দায়িত্ব একটা ছেলের মাথায়। তো তারপরেও গিয়ে চেষ্টা করি ভগবানের জন্য কিছু করার। আমি একটা কথাই সর্বদা ভাবি, যখন দেখি যে রেশারেশি হচ্ছে, আমার মধ্যে কিন্তু জিনিসটা একবারও আসে না যে ও কম দিলে আমি বেশি দেবো কেন, আমিও সমান দেবো। আমি একটা কথাই মনে করি যে আমি যতটুকু দিতে পারছি ততটুকু কিন্তু ওনারাই যোগান দিয়েছে। তো আজকে আমি ভেদাভেদ না নিয়ে এসে খোলামেলা ভাবেই আমি সেটা করি। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। আজকে আমি যতটুকুর জন্য আছি, যতটুকু সময় নিয়ে আছি, ততটুকু সময় ওনাদের জন্যই করে যাই না। আর আমার বলতে আমার কি আছে, দিনের শেষেই সেই ভগবানই আমার আস্থা। আর দিনের শুরুতে তো
তাদেরকে দিয়ে আমার শুরু। আমি অনেক চেষ্টা করছি তাড়াতাড়ি করে এক নিঃশ্বাসে ভয়েসটা দেওয়ার, যাতে করে কিছুটা সময় কভার করা যায়। এখন কিন্তু ভোগে বসেছে বৌদি, যার জন্য আমি আপনাদেরকে ভয়েস ওভারটা করতে পারছি। একটাই অনুরোধ রইল, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি তো দেখতে পাচ্ছি না আপনারা কারা কারা দেখছেন, তবে আপনারা কমেন্টে যখন করেন যে দাদা দেখছি আছি, সেটাতে বিশ্বাস করুন ভীষণ ভাবে ভালো লাগে, যে ওটাতে আমি সাড়া পাই যে হ্যাঁ দেখছেন আপনারা। আর আপনাদের যখন প্রাণ ছোঁয়া কমেন্ট গুলো পাই আমি খুব সার্থক হই। সেই সময় মনে হয় যে জীবনটা সত্যি সার্থক হলো। আমি ভগবানকে চোখে দেখিনি, সাক্ষাৎ ভগবান মানুষের রূপেই থাকেন, তাই আপনারা আমার কাছে ভগবানের সমান। আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন বলেই হয়তো আজকে সানি সৌর পরিচয় পেয়েছে। 4 মাস পরে গিয়েও যদি আমি একটা রিলস শেয়ার করি, সেই রিলসটা কিন্তু আপনারা মিলিয়নে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। সেটা আপনাদের যদি আশীর্বাদ বা ভালোবাসা আমার প্রতি না থাকে সেটা সম্ভব নয়। আমি জানি সকলের কাছে একই রকম ভাবে পরিচয় ধরে রাখা বা সকলের কাছে ভালোবেসে একই রকম জায়গা রেখে দেওয়া অসম্ভব। একটা মানুষ সকলের কাছে ভালো লাগার জায়গায় থাকতে পারে না, একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না, একটা মানুষের সকল গুণও ভালো হতে পারে না। আমার মধ্যে অনেক খারাপ আছে, অনেক মানুষও আমার মধ্যে খারাপ খোঁজে, অনেক মানুষের কাছে আমি অপছন্দের, তবুও যেই মানুষগুলোর কাছে আমি পছন্দের সেই মানুষগুলো আমার কাছে অত্যন্ত প্রিয়। যাকে দেখতে থাকুন ভিডিওটা। আমি অনেক কথা বলে ফেলছি, এই 25-26 বছরে এত বড় বড় কথা বলা কিন্তু উচিত না। আপনারা আমার গুরুজন রয়েছেন অনেকে আমার এই পরিবারে, তারা হয়তো খারাপ ভাবতে পারে। যাই হোক, আমায় ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি করে থাকি কিছু। তো বন্ধুরা, আমার রান্না বান্না প্রায় শেষ। আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা করে তারপরে আসন ছেড়ে ওঠার। তারপরে ছিল ভাজাভুজিটা, ওটা বৌদি বসে ভাজলো। আসলে একটানা আগুনের সামনে বসে করতে একটু কষ্ট হয়, সেই কারণে একটুখানি আমি রেস্টের জন্য উঠেছিলাম। তারপরে বৌদি ভাজাভুজি করে নেওয়ার পর এখন আমি বসিয়ে দিলাম অন্যটা। পোলাও হবে, আর আমি পোলাওটা খুব সহজ পদ্ধতিতে করি, আর বাসন্তী পোলাও করি। দেরাদুন চালের বাসন্তী পোলাওটাই করি। আমি গোবিন্দভোগ চালের যে পদ্ধতিটা হয় সেই পদ্ধতিতে করি না, মানে একবারে কড়াইতে তেলে ভেজে তারপরে আমি করি না। আমি ভাতটা 80% করে নিই, তারপরে মশলাটা আলাদা করে তারপরে আমি দমে বসিয়ে দিই। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা 20 মিনিটের দেখেন হয়তো, বা কখনো 18 মিনিট থাকে হয়তো ভিডিওটাতে, কিন্তু সেটা প্রস্তুত করতে কম পক্ষেও 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়। বন্ধুরা, আপনারা হয়তো একটা জিনিস নোটিস করেছেন, আমি মুখে গামছা পরেছিলাম প্রথমে। আমি প্রত্যেকবারে না, এইবারেও মুখে গামছাটাই বেঁধেছিলাম, কিন্তু ভীষণভাবে সাফোকেশন হচ্ছিল আমার। গামছাটা 4-5 লেয়ারে ছিল, অত বড় গামছাটাকে ছোট করে ভাঁজ করে মুখে বাঁধা, আর আগুনের
চোখের সামনে, আর সেদিনকে তীব্র গরম ছিল, সেক্ষেত্রে খুব কষ্ট হচ্ছিল, যার জন্য আমি আলাদা করে আবার একটা রুমাল বেঁধেছিলাম, তাতে করে একটু কমফোর্ট হয়েছিল আমার। আর একটা জিনিস, আমি দই পটলটাকে দেখাতে পারলাম না, আসলে হয়েছিল কি সেই সময় কোনো একটা কারণবশত ভিডিওটা সেই সময় নেওয়া হয়নি, আর যার জন্য এই মুহূর্তে আপনাদেরকে আর ভিডিওটাও দিয়ে উঠতে পারিনি। তবে আপনারা ধৈর্য ধরে যদি দেখেন আর ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন রান্নার জন্য কিন্তু পটল কাটা হয়েছিল, আর ভোগ যখন নিবেদন করা হচ্ছে তখনও কিন্তু দই পটলটা দেখা গেছে। শুধু দেখাতে পারিনি আমি প্রস্তুত করাটা। যাই হোক, ভিডিওটার আমরা শেষ পর্যায়ে এসেছি। আর আজকে জগন্নাথ মহাপ্রভুকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। সুন্দর করে গোড়ের মালা দিয়ে ওনাকে সাজানোর চেষ্টা করেছিলাম। আর এই বছরে হাওড়াতে ফুল মার্কেট ভীষণ ভাবে দাম ছিল, মানে রথের দিনকে আনএক্সপেক্টেড ভাবে দাম, মানে যেটা একদম ধরাছোঁয়ার বাইরে ভীষণ ভাবে দাম ছিল। আমরা অন্যান্য সময় 3,000-4,000 টাকার ফুল ব্যাগ ভরে ভরে আসে, দুটো ব্যাগ একদম ফুল লোড হয়ে যায়, কিন্তু এই বছরে এত টাকারই বাজেটের ফুল এক ব্যাগও সম্পূর্ণভাবে হয়নি। আর তার থেকেও দুর্ভাগ্যর বিষয় যেটা হলো যে যেই ফুলগুলোকে নিয়ে এসেছি আমাদের জগন্নাথের গলায় উঠতেই অর্ধেক মালা পচে গেছিল, ফুল পচে গেছিল, নষ্ট হয়ে গেছিল। আসলে হয়েছে এমন, আপনারা জানেন যে এই সময় ওয়েদার ভীষণ ভাবে খারাপ, থেকে বৃষ্টি হচ্ছে, অনেক ফুল গাছপালার ক্ষতি হয়েছে, প্রকৃতির যেটা ইচ্ছা সেটাই হয়েছে। অর্ধেক মালা পরাতে পারিনি, অর্ধেক মালা পরিয়েছি। আর রথ চলাকালীন আমি চেষ্টা করি 3 থেকে 4 বার হাওড়াতে যাওয়ার, যাতে করে একটু ফুল নিয়ে এসে স্টোর করে রাখি ঠাকুরের ফ্রিজে। তো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ মুহূর্তের। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি অধীর আগ্রহে বসে থাকি যে আপনারা কখন একটা সুন্দর কমেন্ট করবেন, কখন আপনাদের কমেন্টের রিপ্লাইটা আমি দেবো। কিছু চেনা মুখ, কিছু অচেনা মুখ, কিছু নিউ মেম্বার, কিছু ওল্ড মেম্বার, সকলে মিলিয়ে একত্রিত হয়ে একটা কমেন্ট সেকশনে যেন পরিবারের মতো গল্প গুজব হয়, আলাপ পরিচয় হয়, খুবই ভালো লাগে, খুব খুব ভালো লাগে। কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট সেকশন আপনাদের জন্যই থাকে। আর ভিডিও ভালো লাগলে পরিবারের মানুষের সাথে শেয়ার করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এত বড় আয়োজনটার মধ্যে কোনো না কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তারা নিজ গৃহ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। বারংবার যেমন করে আমায় ক্ষমা করে দিয়ে এসেছেন, আমি জানতে অজান্তে হয়তো অনেক ভুল করে ফেলি, সেগুলো হয়তো আপনাদের চোখে ধরা পড়ে, যেগুলো আমি বুঝতে পারি না আপনারা বুঝিয়ে দিয়ে যান। যাই হোক, তবে আমি আসি, এখনো 9 দিনের যাত্রার ভিডিও অবশ্যই আসবে, কম বেশি দেবো। তবে রথযাত্রার ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, কারণ স্নান যাত্রার ভিডিওটাতে আমি কথা দিয়েছিলাম যে খুব বেশি অপেক্ষা করাবো না আপনাদের কথা রাখতেই শত কাজ সাইডে রেখে আপনাদের মাঝখানে চলে এসেছি। তাই আপনাদেরও কিছু দায়িত্ব আছে, সেটাকে ভালোভাবে দেখা, সুস্থভাবে দেখা, সময় নিয়ে দেখা, আর ভালো লাগলে জানিয়ে দেওয়া। সানি সৌরভ পরিবার মানে শুধু একটা পরিবার নয়, সানি সৌরভ পরিবার মানে একটা বড় পরিবার আর নিজের পরিবার। আপনার কাছে আমি, আমার কাছে আপনি, এমনভাবেই থেকে যান যতদিন আমি পারবো, যতদিন আমি আছি। আজ তবে আসি, ভালো থাকবেন সকলে, অসংখ্য ধন্যবাদ রইল, অনেকটা অনেকটা ভালোবাসা রইল অন্তর থেকে।